বন্ধুরা, যুদ্ধের দামামা বেজে উঠেছে। ভয়ঙ্কর সব মারণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে গড়ে ওঠা এই আধুনিক সভ্যতার ইমারতগুলি। গুড়িয়ে যাচ্ছে শিক্ষা কেন্দ্র, গুড়িয়ে যাচ্ছে হাসপাতাল, গুড়িয়ে যাচ্ছে পাহাড়, জঙ্গল, জলধারা। একেবারে নিরশ্রয় মানুষের আশ্রয়গুলিকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সন্তানহারা বাবা মায়ের ক্রন্দন যুদ্ধবাজদের কানে পৌঁছয়নি। নিরপরাধ কোলের শিশুর চিৎকার ভয়ঙ্কর ষষ্ঠীর গর্জনে একেবারে চাপা পড়ে গেছে। এরকম একটা অবস্থা চলছে সারা পৃথিবী জুড়ে। বন্ধুরা, যুদ্ধ এমনই একটি অপরাধ যা রক্ত পিপাসুদের আরো রক্ত লোলুপ করে তোলে। যুদ্ধ এমন একটা অপরাধ, ভ্রাতৃঘাতী উন্মত্ততা বাড়ায়। যুদ্ধ এমনই একটি অপরাধ যা মানবতার সমস্ত শুভ্র চেতনাকে গুড়িয়ে ছিঁড়ে কুড়ে টুকরো করে দেয়। যুদ্ধ এমনই একটি অপরাধ যা সৃষ্টির আনন্দকে নিরানন্দে পরিণত করে দেয়। চারিদিকে মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ, মহামানব এই হিংসাকে, যুদ্ধকে, হত্যাকে নিন্দা করেছেন। ক্রোধকে জয় করে মানুষকে আপন করে নিতে বলেছেন, ভাই বলে আলিঙ্গন করতে বলেছেন। অথচ এই শিক্ষা এখনো পর্যন্ত আমরা গ্রহণ করতে পারিনি। বলা হচ্ছে আমরা নাকি সভ্যতার অগ্রগতির দিকে এগিয়ে চলে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে এই হিংস্র যে সাপদ আবেগটি রয়েছে তাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যুদ্ধ চলছে ইউক্রেনে, যুদ্ধ চলছে গাজায়, যুদ্ধ চলছে মায়ানমারে। চারিদিকে শুধু যুদ্ধের আস্ফালন। টিভি খুললেই দেখবেন যুদ্ধ চলছে। টিভির অ্যাঙ্কারেরা শিরা ফুলিয়ে নেচে কুদে চেঁচিয়ে যুদ্ধের ফিরিস্তি দিচ্ছে। কে কতটা মানুষ ধ্বংস করতে পেরেছে, হত্যা করতে পেরেছে, কে কতটা ইমারত ধ্বংস করতে পেরেছে, কে কতটা সভ্যতার সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারছে, তাই নিয়ে উল্লসিত হয়ে নাচানি কুদনি শুরু হয়েছে। ফিরিস্তি দিচ্ছে যে আমরা এতগুলো ঘরবাড়ি ভেঙে দিতে পেরেছি, আমরা এতগুলো মানুষকে মেরে দিতে পেরেছি, সন্ত্রাসবাদীদের মেরে দিতে পেরেছি। মায়ের কোল খালি হচ্ছে, সন্তান পিতৃহারা হচ্ছে, নারী বিধবা হচ্ছে। এইসব কর্ণগোচর হচ্ছে না যুদ্ধবাজদের। যুদ্ধের আবেগে জারিত করার চেষ্টা করছে সাধারণ মানুষকে এই সমস্ত মিডিয়ার মধ্যে দিয়ে। দেখবেন খুললেই মানুষ বলছে, দেখলেন দাদা, আজকে এক্ষুনি আমি গিয়েছিলাম একটি জায়গায়, দেখলেন দাদা কালকে রাত্রে কি সাংঘাতিক কাণ্ডটি ঘটেছে। যুদ্ধের এই জটিল কুটিল ব্যাপকতা রবীন্দ্রনাথ সহ্য করতে পারেননি। তিনি কবিতায় লিখেছিলেন, যেটি গান হয়ে পরবর্তীকালে আমরা বহু বড় বড় মানুষকে গাইতে শুনেছি। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নতুন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ্ম চিরমধুর নিঃসন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। অর্থাৎ রবীন্দ্রনাথ যুদ্ধকে একটি কলঙ্কতম অধ্যায়ের কথা বলে ঘোষণা করেছেন। বলছি এটা কলঙ্ক ছাড়া আর কিছু নয়। এই যে যুদ্ধ, সেটার বিস্তার ঘটে কিরকম করে দেখুন। এই পহেলগাঁওয়ে যেভাবে এই যুদ্ধের বিস্তার ঘটেছে, ভালো করে দেখুন এইটা কি ধরনের অমানবিক, মানবতা ঘাতী একটি প্রক্রিয়া। আপনারা সবাই জানেন একটা ভ্রমণ কেন্দ্র, ভ্রমণ মানুষের একেবারে ভেতরের মধ্যেই আছে। তার যে বেঁচে থাকার যে আবেগ, সেই আবেগের মধ্যেই রয়েছে ভ্রমণ। মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় গিয়েছে, এটাই বিবর্তনের ধারা।
আর সেই বিবর্তন ভ্রমণ করতে করতে মানুষ কি করেছে? মানুষ অভিজ্ঞতা লাভ করেছে। মানুষ প্রকৃতির সঙ্গে, তার রহস্যের সঙ্গে একাত্ম হয়েছে। এই ভ্রমণের মধ্যে দিয়ে আবিষ্কার করেছে প্রকৃতিকে। মানুষ যে স্থানীয় যে অবস্থাটি রয়েছে সেই অবস্থার সঙ্গে পরিচিত হয়েছে, সেইখানকার মানুষের সঙ্গে পরিচিত হয়েছে, তার ভাষার সঙ্গে, তার সংস্কৃতির সঙ্গে, তার বস্ত্রের সঙ্গে, তার খাদ্য পানীয়র সঙ্গে পরিচিত হয়েছে। সাধারণ মানুষ যারা অন্য জায়গায় থেকে আরেকটি জায়গায় ভ্রমণ করতে এসেছে। ভ্রমণ মানুষকে একেবারে ক্ষুদ্র গণ্ডি থেকে বৃহতের আঙিনায় পৌঁছে দেয়। কাশ্মীরের পেহেলগাঁয়ে মানুষ এসেছিল এই প্রকৃতিকে অনুভব করতে, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে, প্রকৃতিকে কাছে পেয়ে আনন্দকে একেবারে স্মৃতির মণিকোঠায় বেঁধে রাখতে। তারা সেখানে কত কিছু করেছে, ছবি তুলেছে। বর্তমানে যে সমস্ত মিডিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে, রিল করেছে, তারা ওখানে গিয়ে ইউটিউব করেছে, ইউটিউবে জানিয়েছে দেখুন কত সুন্দর পরিবেশ। এমন শান্ত পরিবেশকে কলুষিত করলো সন্ত্রাসবাদ। 26টি নিরপরাধ মানুষের নীরব নিথর দেহ দেখে কেউ কেউ উল্লসিত হলো, আবার কেউ কেউ গর্জে উঠল প্রচন্ড প্রতিহিংসায়। কিভাবে যুদ্ধের ব্যাপকতা বিস্তার হয় এইবার দেখুন আপনারা। ঘেউ ঘেউ শুরু করে দিল গদি মিডিয়া। লাশের বদলে লাশ চাই, পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে তার মেরুদণ্ড ভেঙে যায় আর উঠে দাঁড়াতে পারে না। পৃথিবী থেকে পাকিস্তানের মানচিত্র মুছে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। সিন্ধু জল প্রকল্প চালাও, চালাও সার্জিক্যাল অ্যাটাক, এয়ার স্ট্রাইক হোক, সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য আস্ফালন। অজস্র মৃত্যু, অজস্র মৃত্যু, অজস্র ধ্বংস, প্রতি আক্রমণ আবার মৃত্যু, আবার আক্রমণ আবার মৃত্যু। এইভাবে চলছে এই যুদ্ধের বিস্তার। উৎস এক জায়গায়, এই উৎসের নাম হিংসা। আর হিংসা অজস্র হিংসার জন্ম দেয়। এর শেষ নেই, এর পরিসীমা নেই। এ একেবারে যদি ছেড়ে দেওয়া হয় সর্বগ্রাসী একটা রূপ, ভয়ঙ্কর রূপ নিতে পারে এই হিংসা এবং এই যুদ্ধ। কিন্তু বন্ধুরা, মানুষই তো এই হিংসা এড়াতে পারে। সুতরাং প্রকৃতির মধ্যে বেঁচে আছে যে সমস্ত প্রাণীগুলো, তারা প্রকৃতির রহস্য, যে প্রকৃতির যে শৃঙ্খল, সেই শৃঙ্খল অনুযায়ী তারা চলছে। আর মানুষ নিজেকে সিভিলাইজড মনে করছে। সেই সিভিলাইজড মানুষ এখনো হিংসাকে এড়াতে পারছে না, যুদ্ধকে এড়াতে পারছে না, হত্যাকে এড়াতে পারছে না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? বন্ধুরা, আমরা দেখেছি এই ভারতের ইতিহাসেই মানুষেরাই পারে এই ভয়ঙ্কর যুদ্ধকে এড়াতে, হিংসাকে এড়াতে। আমরা আগেও বলেছি যে এই হিংসা, এই যুদ্ধ, এই মারামারি, এই সব কিছুই সিস্টেমের মধ্যে, আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে ঘাঁটি গেড়ে বসে থাকে। যাকে আপনারা সন্ত্রাসবাদ বলছেন, সেই সন্ত্রাসবাদ সিস্টেমের মধ্যে পুষে রাখা একটি ঘাতক এলিমেন্ট। মানুষের আচরণের মধ্যে ঘৃণা, হিংসাই আমাদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এমন ভ্রাতৃঘাতী যুদ্ধ এড়িয়ে শান্তির পরিবেশ তৈরি করার সফল প্রয়াস ভারতের ইতিহাসে রয়েছে। বন্ধুরা, যুদ্ধের বিপক্ষে শান্তির পারাবাত উড়িয়ে দিয়েছে এই ভারতের মানুষেরাই। এই ভারতের মানুষ যে ইতিহাস সৃষ্টি করেছিল, সেই ইতিহাস এখনো বিশ্বকে পথ দেখাতে পারে। এই ইতিহাস রচনা করেছিল দুটো সংঘাতময় দেশের জনগণ। হ্যাঁ বন্ধুরা, দেশের জনগণই ইতিহাস নির্মাণ করে। তারাই মারণাস্ত্র গুলিকে
থামিয়ে দিয়ে এক জাগরণের মধ্যে দিয়ে হিংসাকে জয় করতে পেরেছিল, যুদ্ধকে পরাজয় করতে পেরেছিল, আর শান্তির জন্য পারাবত উড়িয়ে দিতে পেরেছিল। আপনাদের মনে থাকবে কথাগুলি লিখিত আছে ধম্মপদে। আপনারা জানেন যে রোহিণী জল নিয়ে একটা বিবাদ হয়েছিল গৌতম বুদ্ধের সময়। আজ যেমন ভারত পাকিস্তানের মধ্যে এই যে সিন্ধু জল প্রকল্প নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সিন্ধু জল প্রকল্পকে সমস্ত জল ছেড়ে দাও, পাকিস্তান ডুবে যাক, সমস্ত জল বন্ধ করে দাও, পাকিস্তানে খরা নেমে এসে পাকিস্তান শেষ হয়ে যাক, এরকমই অবস্থা তৈরি হয়েছিল রোহিণীতে একটি জলাধারকে কেন্দ্র করে। রোহিণীর যে উচ্চ গতিতে জলাধার নির্মাণ করেছিল কৌল সংঘ। কৌল সংঘ টেকনোলজিতে অনেক উন্নত ছিল, আর শাক্য সংঘ ছিল যুদ্ধবিদ্যায় পারদর্শী। কিন্তু নিজেদের পারস্পরিক যে বৈবাহিক সম্পর্ক এদের মধ্যে ছিল, তো সেই কৌল রাজ্যের মানুষেরা অনেক বেশি টেকনোলজিতে তারা একেবারে খুব দক্ষ ছিল। তারা জলাধার নির্মাণ করেন কেন? নাকি কৌল রাজ্যতে এই জল প্রকল্প থেকে জল গিয়ে সিঞ্চন করে যে সমস্ত ক্ষেতিগুলো আছে, যে সমস্ত চাষের জমিগুলো আছে, সেই চাষের জমিতে আবাদ হবে। আর তাতে কি হয়েছে, নিচের দিকে শাক্য সংঘের যে চাষিরা তারা জল পাচ্ছে না, ফলে এই নিয়ে প্রতি বছর যুদ্ধের দামামা বেজে যায়। সিন্ধু জল প্রকল্প নিয়ে আজকে যেমন যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে রোহিণী জলাধার নিয়ে এরকম যুদ্ধের দামামা বেজে চলেছে শাক্য সংঘের মধ্যে, কৌল সংঘের মধ্যে। শাক্য সংঘ তারা যুদ্ধে পারদর্শী, তারা বারবার বলছে আমাদের এইভাবে চাষের জমিকে নষ্ট করে দিচ্ছে শাক্য কৌলরা, কৌলদের উচিত শিক্ষা দিতে হবে আমাদের। ওরা যেটাতে কমজোরি আছে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহে কমজোরি আছে, সেই যুদ্ধের মধ্যে দিয়ে কৌল রাজ্যটাকে দখল করে নিয়ে এই রোহিণী জল বিবাদ চিরকালের জন্য মিটিয়ে দিতে হবে। এই পরিকল্পনা নিয়ে শুরু হলো রাজ্যসভায় মিটিং। মহানামা হচ্ছে শাক্য সংঘের সেনাপতি। সে প্রস্তাবটি তোলার পরে আস্তে আস্তে আলোচনা হলো। সমস্ত মানুষ এই যুদ্ধের পক্ষে মত দিলেন যে যুদ্ধ করে কৌল সংঘটাকে শাক্য সংঘের মধ্যে নিয়ে আসতে হবে, তবে এই রোহিণী জল বিবাদ একেবারে থেমে যাবে। কারণ রোহিণী তখন আর কৌল রাজ্য থাকবে না, কৌল রাজ্য মুছে যাবে। যেভাবে বলা হয়েছে যে পাকিস্তানের মানচিত্র একেবারে মুছে যাবে, ঠিক সেইভাবেই শাক্য সংঘ বলছে যে কৌল রাজ্যের মানচিত্র একেবারে মুছে যাবে। সেই জন্যে এটা আমরা নিজেদের মতো করে ওই যে জলাধার সমানভাবে খেতি করতে পারবো। এর মাঝখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন সুকীতি। তখন দাঁড়িয়ে বলল, আমি যুদ্ধের পক্ষে মত দিতে পারছি না। তিনি বললেন যে যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, মৃত্যু আরো অসংখ্য মৃত্যুকে ডেকে আনে, হিংসা আরো হিংসাকে ডেকে আনে। সুতরাং এই যুদ্ধের যে ভয়ঙ্কর অবস্থা, সেই যুদ্ধের পক্ষে আমি কিছুতেই মত দিতে পারবো না। যুদ্ধ হলে মায়ের কোল খালি হয়, যুদ্ধ হলে নারী তার স্বামী হারা হয়ে যায়, যুদ্ধ হলে অসংখ্য যে শিশু, সেই শিশুর ক্রন্দনের চারিদিক একটা শোকের ছায়া নেমে আসে। যুদ্ধ বৈধব্য জন্ম দেয়, আর বৈধব্য হলে দেশ কলঙ্কিত হয়, সমাজ কলঙ্কিত হয়। সুতরাং যুদ্ধের পক্ষে আমি কিছুতেই মত দিতে পারবো না। যুদ্ধ কখনোই
কোনো সমাধানের রাস্তা হতে পারে না। কারণ যুদ্ধের এই যে গ্লানি, যুদ্ধের এই যে মানে দাগ, সেটা রয়ে যায় মানুষের মনের মধ্যে, সেইটা কিছুতেই তারা এড়াতে পারে না। সুতরাং আমি যুদ্ধের পক্ষে মত দিতে পারবো না। তখন সাক্ষ্য সংঘের মহানামা, তিনি সেনাধিপতি, তিনি বলছেন, আপনি কি জানেন যে আপনি একা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে যে বয়ান দিলেন সেটা সাক্ষ্য সংঘের যে কনস্টিটিউশন, সংবিধান, তার বিপক্ষে চলে যাচ্ছে? আপনি কি জানেন যে আপনি যুদ্ধের বিপক্ষে যে মত দিলেন তার জন্য আপনার মৃত্যুদণ্ড হতে পারে? আপনি কি জানেন যে আপনি যুদ্ধের বিপক্ষে যে মত দিলেন তার জন্য আপনার জমি জায়গা স্থাবর অস্থাবর সবকিছু কেড়ে নিতে পারি আমরা? কারণ সাক্ষ্য সংঘের মধ্যে থাকতে গেলে আপনাকে সাক্ষ্য সংঘের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র মেনে চলতে হবে। আর যদি গণতন্ত্র আপনি মেনে না চলতে পারেন তাহলে সাক্ষ্য সংঘ আপনাকে এই ধরনের পানিশমেন্ট দিতে পারে। গৌতম বুদ্ধ মাথা নিচু করলেন, মাথা নিচু করে বললেন যে হ্যাঁ, আমি জানি। কারণ যখন আমি সাক্ষ্য সংঘের যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ গ্রহণ করি, তখনই আমি দেখে নিয়েছি যে সাক্ষ্য সংঘে কি কি ধরনের নীতি রয়েছে। সুতরাং আমি সাক্ষ্য সংঘের নীতিকে অমান্য করেছি। সাক্ষ্য সংঘ যদি মনে করে যে আমাকে ফাঁসি দেবে, আমাকে ফাঁসি দিতে পারে। সাক্ষ্য সংঘ যদি বলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমি মেনে নেব। কিন্তু সাক্ষ্য সংঘ যদি বলে যে আপনার স্থাবর অস্থাবর সব কিছু আমরা কেড়ে নেব, আমি সেটা আপনাদের কাছে অনুরোধ করছি, এটা কেড়ে নেবেন না। কারণ এই যে সমস্ত স্থাবর অস্থাবর আমার পরিবার অর্জন করেছে, সে আমার কৃতিত্বে নয়, আমার পূর্বপুরুষের কৃতিত্বে। সুতরাং ওই পূর্বপুরুষের কৃতিত্বের যে স্থাবর অস্থাবর গুলো আছে তার অংশীদার আমি নই। আমি অন্যায় করেছি আপনাদের মতে, আপনাদের সাক্ষ্য সংঘের নীতিকে অমান্য করেছি। যা পানিশমেন্ট হয়, যা হয় সেটা আমাকে দিন, আমি মাথা পেতে নেব। তখন একজন বলছে যে আপনি তো সমস্যায় ফেলে দিলেন আমাদের। সাক্ষ্য সংঘ একটা অঙ্গরাজ্য, কৌশল রাজের অঙ্গরাজ্য। কৌশল রাজ পার্সেন্দি সে জানে যে আপনি ষোড়শ জনপদের সেরা যোদ্ধা। এই যুদ্ধ পরীক্ষায় আপনি সেরা যোদ্ধা হিসাবে মনোনীত হয়েছিলেন। আমরা যদি আপনাকে মৃত্যুদণ্ড দিই, আপনাকে যদি আমরা তাড়িয়ে দিই, তাহলে কৌশল রাজ আমাদের রাজ্য কেড়ে নেবে। বলবে তোমরা ষোড়শ জনপদের শ্রেষ্ঠ যোদ্ধাকে তাড়িয়ে দিয়েছ, তাকে মৃত্যুদণ্ড দিয়েছ। তোমরা রাজ্য শাসন করতে পারো না, জানো না, তোমরা হিংসাকে পোষণ করে রেখেছ, তোমরা রাজ্য শাসনের একেবারে অপদার্থ। সুতরাং তোমাদের রাজ্য শাসন করার আর কোনো অধিকার নেই। তখন এই রাজ্যটি একটা পরাধীন রাজ্যে পরিণত হবে। আপনি এই সমস্যাটা তৈরি করে দিলেন, কারণ আপনি যুদ্ধের পক্ষে মত না দিয়ে যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে এমন সমস্ত নীতি কথা বলছেন। সুকেতি বুঝলেন যে সমস্যাটা খুব জটিল, কুটিল এবং গভীর। তিনি বললেন, আমাকে আর একদিন সময় দিন। এই পর্যন্ত আমাদের নীতিমালায় রাজ্য পরিশাসনের মধ্যে যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলোকে আমি আবার একটু মূল্যায়ন করে দেখি। যেটা কল্যাণকর সেই কল্যাণকর ভূমিকাটাই আমি গ্রহণ করব এবং তারপরে আপনাদের জানিয়ে দেব। পরের দিন সকালবেলায় আবার সভা বসেছে। সভা বসলে ঠিক হয়েছে,
20 বছর থেকে 50 বছর পর্যন্ত যারা যুবক, সেই সমস্ত মানুষেরা তাদের সমস্ত সংসার ত্যাগ করে দিয়ে যুদ্ধে যেতে হবে। ওই রোহিণী নদীর পাড়ে গিয়ে উপস্থিত হতে হবে এবং কৌল রাজ্যটাকে দখল করতে হবে। যুদ্ধের দামামা বেজে উঠছে চারিদিকে। সমস্ত মন্ত্রী সবাই যুদ্ধের দামামা বাজিয়ে হুল্লোড় হইচই শুরু করেছে, যেন হল্লা রাজার একটা দেশ। সেই হল্লাতে চারিদিক ছেয়ে গেছে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, ওই রোহিণী নদী আমাদের চাই, আর কৌলদের শাস্তি চাই। কৌলদেরকে চিরকালের জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। এমন যুদ্ধ জিগির তৈরি হয়েছে। এই সময় গৌতম বুদ্ধ আবার বললেন, একটি নীতি কথা বললেন যে নাহি বেরানি বেরানা সমন্তি ধা কুদাচনং অবেরানা চা সম্মন্তি এসো ধম্মা সনাতনা। বলছে যে বেরাবেরি করছেন আপনারা, অর্থাৎ আপনারা হিংসাকে হিংসা দিয়ে, যুদ্ধকে যুদ্ধ দিয়ে জয় করার চেষ্টা করছেন। এই বেরাবেরি কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। বেরাবেরি কোনো সমাধান দিতে পারে না। হিংস্র হয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়া কোনোটাই সমীচীন নয়। নাহি বেরানি বেরানা সমন্তি ধা কুদাচনং অবেরানা। অবেরানা মানে অবৈরিতা। অবৈরিতা মানসিকতা নিয়ে হৃদয় জয় করতে পারলেই সমস্ত কিছু জয় করা যায়। এটাই ধম্ম সনাতনের কথা। মহানামা সেনাপতি সে বলছে, আপনি শুধু নীতি কথা বলছেন, বীরেরাই শ্রেষ্ঠ। সেই বীরেরাই দখল করে নেবে একটা রাজ্য, আরেকটা রাজ্য দখল করে নেবে। এটাই বীরত্ব, এটাই ইতিহাসে নাম থেকে যাবে। গৌতম বুদ্ধ বলছেন, আপনারা যুদ্ধ করতে পারেন, কিন্তু এই যুদ্ধ যে হাহাকার পরবর্তী যে অবস্থা তৈরি করবে, সেই হাহাকার থেকে আপনারা নিঃস্ব হয়ে যাবেন। আপনারা অনুশোচনার আর জায়গা রাখতে পারবেন না। সারা পৃথিবীর মানুষ আপনাদের দিকে তাকিয়ে বলবে, একটা যুদ্ধবাজ, একটা যুদ্ধবাজদের জন্য এরকম একটা শান্তির বাতাবরণ শেষ হয়ে গেছে। আপনারা নিন্দিত হবেন, আপনারা কলঙ্কিত হবেন এই যুদ্ধ 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 করে। ঠিক আছে, আপনারা যুদ্ধের পক্ষে যার সিদ্ধান্ত নিয়েছেন নিন। আমি যেহেতু আপনারা আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, যেহেতু আপনারা আমাকে বিতাড়িত করতে পারবেন না, সেহেতু আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি আমার ঐতিহাসিক পরম্পরা মেনে যে আমি পাবজ্জা গ্রহণ করলাম। অর্থাৎ আমি যে ছোট্ট সংসার আছে, সেই সংসার থেকে একটা বৃহত্তর সংসারের উদ্দেশ্যে আমি রওনা হলাম। আর আমার আসল উদ্দেশ্য হবে এই যে আপনারা যুদ্ধের সন্ধান করছেন কেন, যুদ্ধের জিগির কেন করছেন এবং যুদ্ধের মধ্যে দিয়ে জয় লাভের আশা করছেন, এই আকাঙ্ক্ষা থেকে একটা চরম যে সাফারিংস, যে ভোগ, যে অনুশোচনা একদিন আপনাদের আসবে, তার যে কার্য কারণ খোঁজার জন্যে আমি পাবজ্জা গ্রহণ করলাম। অর্থাৎ দুঃখ থেকে পরিত্রাণ পাবার জন্যেই আমি পাবজ্জা গ্রহণ করলাম। কারণ যুদ্ধ দুঃখ দেয়, দুঃখ এনে দেয়, যুদ্ধ হাহাকার তৈরি করে, যুদ্ধ মানুষকে শোকাতুর করে তোলে। তাই এই সাফারিংস থেকে মুক্ত হওয়ার জন্যে কোন পদ্ধতিতে এই মৃত্যুকে জয় করা যায়, এই শোককে জয় করা যায়, এই দুঃখকে জয় করা যায়, সেটাই হবে আমার রাস্তা।
তিনি বেরিয়ে চলে গেলেন। প্রিয় দর্শক, এরপরে কি যুদ্ধ হয়েছিল? না, কারণ মানুষ দায়িত্ব নিয়েছিল। মানুষ দায়িত্ব নিয়ে যুদ্ধবাজদের বলেছিল, ওই দুটো রাজ্যের মানুষেরা তারা সমস্ত ঘর ছেড়ে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে এই যে যুদ্ধের দামামা বেজে উঠছে, সাইরেন বেজে উঠছে, তার বিরুদ্ধেই মত প্রকাশ করেছিল সেই সময়ের মানুষেরা। তখন দামামা বাজানো হতো, এখন সাইরেন বাজানো হয়। এই দামামাকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে এসে তারা সাদা কাপড়ে লেখে যুদ্ধ নয় শান্তি চাই, আর সাদা পারাবত উড়িয়ে দিয়ে যুদ্ধের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ঘটায়। প্রিয় দর্শক, ইতিহাসে এটাই একটা গণ অভ্যুত্থান, প্রথম গণ অভ্যুত্থান। এবং যে গণতন্ত্র আমরা বলি, সেই গণতন্ত্রের বলিষ্ঠ কণ্ঠ এই যুদ্ধ নয় শান্তি চাই। কারণ মানুষ গৌতম বুদ্ধের কথা শুনেছেন, দরবারে তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন, যে একটা মৃত্যু আরো মৃত্যুকে ডেকে আনে, একটা যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, যুদ্ধের ক্ষত কোনোদিন নিরাময় হয় না, যুদ্ধ আবার একটা যুদ্ধকে ডেকে আনে। সুতরাং যুদ্ধ নয়, মাঝখানে সমন্তি ধাকুদা চেনাং, সম্মতি হয়ে তোমরা কি করবে? তোমরা মধ্যম পন্থা, না উচ্চ পন্থা না নিম্ন পন্থা, মধ্যম পন্থা গ্রহণ করে এই যে দুঃখ, সেই দুঃখ থেকে বেরিয়ে এসে জনগণের জয় নিশ্চিত করবে। এটা ঘটেছিল গৌতম বুদ্ধ যখন বুদ্ধ হয়নি, তার নাম সুকেতি, সেই সাক্ষ্য দরবারে এই ঘটনাটি ঘটেছিল। এবং এইভাবে দুটো রাজ্যের যে সচেতন জনগণ, সেই সচেতন জনগণ এই যুদ্ধবাজদের সমস্ত অস্ত্র থামিয়ে দিয়ে বলতে পেরেছিল, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। প্রিয় দর্শক, ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কোনো দাদার নয়, সেই গণতন্ত্র কোনো দিদির নয়, সেই গণতন্ত্র কোনো ধর্মীয় গুরুর নয়, সেই গণতন্ত্র কোনো যে বানিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতের গণতন্ত্রের ভিত হচ্ছে ভারতের মানুষেরা। সুতরাং যুদ্ধবাজদের বিরুদ্ধে ভারতের মানুষদের এই সময় সব থেকে করণীয় বিষয়। কারণ যুদ্ধের আবেগে মেতে উঠলে তার কোনো মাথা মুন্ডু থাকে না। মানুষকে সচেতন হয়ে যুদ্ধবাজদের বুঝিয়ে দেওয়া যে আমরা যুদ্ধ চাই না, আমরা গৌতম বুদ্ধ যে পথ দেখিয়েছিলেন, শান্তির পথ, ভ্রাতৃত্বের পথ, সেই পথই আসলে একটা মহান জাগরণ ঘটাতে পারে, একটা মহাবিশ্বকে বসুধৈব কুটুম্বকমে পরিণত করতে পারে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী বাইরে গেলেই বলেন, ये भारत যুদ্ধ नहीं বুদ্ধ দিয়া হয়। আমরা সমস্ত মানুষ তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রধানমন্ত্রীজি, যে কথা আপনি বলছেন সেই কথাটাকে হৃদয়ঙ্গম করুন। যে সমস্ত যুদ্ধবাজ আছে তাদেরকেও বলে দিন, ভারত যুদ্ধ নাকি বুদ্ধ দিয়া। আর বুদ্ধ কি দিয়েছে? এই পথগুলো বলে দিয়েছে যে কিভাবে শান্তির বাতাবরণ তৈরি করতে হয়, কি করে একটি যুদ্ধোন্মাদ দুটো গোষ্ঠীকে ভাইচারার মধ্যে দিয়ে আবদ্ধ করে দুটো দেশেই শান্তি প্রতিষ্ঠার কাজ করতে হয়। এইটা যদি আপনি করতে পারেন, ইতিহাসে আপনাকে মহান হিসেবে চিরদিন মনের মণিকোটায় রেখে দেবে। সুতরাং আমরা চাইছি ভারতবর্ষের
জনসাধারণ তারা তাদের দাবি, ন্যূনতম দাবি শিক্ষা অন্তে তার যে কর্মসংস্থান, তার যে একটু জীবন, সেই জীবনটাকে আর একটু ভালোভাবে জীবনটাকে এনজয় করা এবং তার পরবর্তী প্রজন্মকে যেন প্রগতির দিকে রেখে যেতে পারে, এই সামান্যতম দাবির মধ্যে যুদ্ধ নেই, মানুষের দাবির মধ্যে যুদ্ধ নেই। সুতরাং যুদ্ধ এই বিষয়টা করে মানুষকে দুর্বল করে দেবেন না, মানুষকে সবল করে তুলুন। যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠ আরো জোরে ছাড়ার জন্যে আপনাকেও দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী, এবং যারা যারা আপনার সঙ্গে আছে তাদেরও বলতে হবে, भारत दुनिया को युद्ध नहीं बुद्ध दिया है।